এই রাজ্যের অভিভাবিকা শুনে রাখুন, ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় মিটিং হবে, পাড়ায় পাড়ায় মিছিল হবে, পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে। আপনার যদি পুলিশের ক্ষমতা থাকে, নওশাদ সহ আমাদেরকে একবার গ্রেফতার করে আরেকবার দেখুন। আমরা বলতে চাইছি, ওয়াকফ সংশোধন বিল 2025 সালে 2025 সাল লোকসভায় পাশ হয়ে গেল, লোকসভায় পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল। আমডাঙ্গার মানুষকে জানতে হবে, আমি জানি না রফিকার বাবু জানেন কিনা, তৃণমূল কংগ্রেসের লোকসভায় 3 জন সাংসদ ভোট দিলেন না, আর রাজ্যসভায় 2 জন সাংসদ ভোট দিলেন না। আমরা বলতে চাইছি সেটিং, বিজেপির সঙ্গে সেটিং। এই ওয়াকফ সংশোধনী বিলে ভারতবর্ষের 98% মুসলমান, এইটা সংশোধনী ওয়াকফ সংশোধনী বিল 98% হিন্দু এমপি এই ওয়াকফ সংশোধনী বিলে তারা ভোট দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে 3 জন সাংসদ, 3 জন লোকসভায় আর 2 জন সাংসদ লোকসভায় ভোট, রাজ্যসভায় ভোট দিল না। জানি না ভেতরে ভেতরে যেহেতু গোপনে ভোট হয়েছিল কতজন ভোট দেয়নি সেই হিসাবটা আমরা দিতে পারবো না। যখন লোকসভায় পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল, আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তিনি তারপরের দিন সকালবেলা ছুটে গেলেন, আমরা ছুটে গেলাম, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলাম যে এই বিলটা আনলে ভারতবর্ষের সংবিধানের উপর আঘাত আসবে, ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর আঘাত আসবে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত আসবে। সঙ্গে সঙ্গে চেয়ারম্যান আমাদের নওশাদ সিদ্দিকী ছুটে গেলেন। আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিধানসভায় এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়ে এই ভারতবর্ষে নজির সৃষ্টি করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন না। তিনি বললেন ওয়াকফ নিয়ে যখন এই পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষরা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমরা দেখেছিলাম 2019 সালে দিল্লির পার্লামেন্টে এই নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার যখন কৃষি বিল কালা কানুন নিয়ে আসলো, তখন পাঞ্জাব, তখন হরিয়ানা, তখন মহারাষ্ট্রের কৃষক, উত্তরপ্রদেশ কৃষক, আমার রাজ্যের সিপিএম এর নেতা হান্নান মোল্লাল সহ এই রাজ্যের কৃষকরা মাসের পর রাত সেদিনকে যন্তর মন্তরে বসেছিলাম। দিল্লির বিজেপি সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল, কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আমরা বলছি যে কৃষি বিল যদি প্রত্যাহার করতে পারে বিজেপি সরকার, তাহলে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। আর যদি প্রত্যাহার না করে, মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে, আমরা সুপ্রিম কোর্টের শেষ লড়াই পর্যন্ত আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা নওশাদ সিদ্দিকী আমরা লড়াই দেব। কিন্তু যারা বলছেন যে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, আমরা বলতে চাইছি যে পশ্চিম বাংলার ধর্মনিরপেক্ষতা, পশ্চিম বাংলার ঐতিহ্য আমরা একে অপরের পরস্পরের সঙ্গে আমরা সেটা বজায় রেখেছি। একটা ছোট্ট ঘটনা, 1992 সাল, আপনারা জানেন যে উত্তরপ্রদেশের রাম মন্দিরকে কেন্দ্র করে এই ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করা হলো 6ই ডিসেম্বর। আপনারা সবাই জানেন, কিন্তু সেদিনকে আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। আমরা মথুরায় থাকি, সেদিনকে আমার মা ভয় পেয়েছিলেন যে সারা রাজ্যে রেডিওতে সংবাদে উত্তরপ্রদেশ জ্বলছে, বিহার জ্বলছে, মহারাষ্ট্র জ্বলছে, গুজরাট জ্বলছে, তামিলনাড়ু জ্বলছে। এই বাবরি মসজিদকে কেন্দ্র করে, রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান একে অপরের পরস্পরের সঙ্গে লড়াই করছে। তখন আমার বাবা বাড়িতে চলে এসেছেন। আমার মা বলছে আমাদের এখানেও কি এরকম গন্ডগোল হবে? রেডিওতে বার্তায় শুনতে পাচ্ছি চারিদিকে গন্ডগোল হচ্ছে। আমার বাবা বললেন না, আমাকে একটু সময় দাও। আমার বাবা তখন পাশের গ্রাম, মুসলমান গ্রামে গিয়ে মসজিদ কমিটির যারা ছিলেন তাদের সঙ্গে মিটিং করে রাত্রি 10টার সময় ফিরে এসে আমার মাকে আশ্বস্ত করছেন যে পশ্চিম বাংলায় আমরা একটাও আগুন জ্বালতে দেব না। পাশের মুসলমান পাড়ায় আমরা মিটিং করে এসেছি, আমার মুসলমান পাড়ায় যারা চাচি চাচা আছে আর আমরা, আমার বাবা কাকা জ্যাঠা, আমরা একসাথে মিলে মিশে আমরা সারা রাত ধরে মসজিদ পাহারা দেব, আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব। এই বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগাতে দিইনি।
সেদিনকে রেডিওয়ে বার্তায় আমার বাবা যেটা এই পশ্চিম বাংলা ধর্মনিরপেক্ষ মানুষ তারা শুনেছিল, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে যদি এই বাংলায় যদি কেউ দাঙ্গা করতে আসে, দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো কংগ্রেস হতে পারে না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে এই বাংলায় যদি কেউ দাঙ্গা করতে আসে, আমি পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলাকে আমরা সম্প্রীতিকে রক্ষা করতে চাই। একদিকে এই নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি, আমরা এক বুক রক্ত দেব, এই আমডাঙ্গা সম্প্রীতি নষ্ট হতে দেব না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতিকে আমাদেরকে রক্ষা করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 400 কোটি টাকা খরচ করলেন, আমরা খুশি হলাম। আমরা দীঘায় গেলে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো, কিন্তু যারা মুসলমান ভাইয়ের করের টাকা আপনি নিলেন, করের টাকা নিয়ে আপনি জগন্নাথ মন্দির করলেন, মুসলমান ভাইরা জগন্নাথ মন্দিরে যেতে পারবে না। ঈদ শেষ হয়েছে, ঈদের পর আমরা কি দেখলাম, এই রাহানা থেকে, এই কাছাড়ি থেকে, আমডাঙ্গা থেকে প্রচুর বাস গেছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ঈদের পর বাসে তারা দীঘা একটু বেড়াতে যায়। দীঘা থেকে ফোন করছে, দাদা পুলিশ এসে হোটেলে বলে গেছে 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে থাকবেন, কোনো মাংস কোনো মাছ রান্না করা যাবে না, এবং সন্ধ্যের পর কেউ যেন দীঘার মন্দির চত্বরে ঘোরাঘুরি না করে। আমরা বলতে চাইছি, যারা বলছেন বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা আরেকবার ভাববেন। আমরা শুনতে পাচ্ছি যে দীঘায় আরেকটা সংগঠন বলছে মসজিদ করতে হবে, মতুয়ারা বলবে যে দীঘাতে আমাদের একটা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির করতে হবে, বৌদ্ধিস্টরা যারা বুদ্ধ ধর্ম মানেন তারা বলবে একটা বুদ্ধ মন্দির পালন করতে হবে। যারা যে ধর্মের মানুষ আছে তারা প্রত্যেকেই তো বলবে ধর্মচারণের জন্য তাদের দীঘাতে একটা করে মন্দির তৈরি করতে হবে। কিন্তু আমরা বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা রাষ্ট্রের কাজ নয়, এটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। 2011 সালে বেকার যুবকদের আপনি স্বপ্ন দেখিয়েছিলেন তাদের কাজ হবে, তাদের চাকরি হবে, কিন্তু এই আমডাঙ্গাতে এখানকার মানুষ বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে বারবার ভোট দিয়েছে, কিন্তু এখানকার এমএলএ একটা বারের জন্য এই আমডাঙ্গার উন্নয়নের জন্য একবারও বিধানসভায় তিনি কিছু বলেননি। একটা আমরা দেখেছিলাম সরাসরি সম্প্রচারে হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল এই রফিক উত্তর কি লাগবে, বলছে আমডাঙ্গা আমার কিছু লাগবে না, একটা গাইনো হলেই চলবে, একটা গাইনো হলেই চলবে। এটুকু আমরা আপনার লাইভে দেখেছিলাম। আমরা বলতে চাইছি যে আমডাঙ্গায় যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে, এই স্বাস্থ্য কেন্দ্রটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হলো না কেন? তার উত্তর কি নওশাদ সিদ্দিকী দেবে? তার উত্তর কি আমাদের সাহেবরা দেবে? তার উত্তর কি আমার আইএসএফ নেতারা দেবে? নাকি তার উত্তরটা আব্বাস সিদ্দিকী দেবে? আমরা বলতে চাইছি আমডাঙ্গা জুড়ে অনেক অনিয়মে নার্সিং হোম চলছে, সেই নার্সিং হোমের টাকা আবাল সিদ্ধি থেকে শুরু করে যায় যে সমস্ত নার্সিং হোম গুলো হয়েছে, সেখানে একটাও জীবনদায়ী ওষুধের ব্যবস্থা নেই, জীবনদায়ী মেশিন নেই। সেখানে কম পয়সায় আমার গরিব মায়েরা সরকারি হসপিটালে ডেলিভারি হয় না, এই সমস্ত নার্সিং হোম গুলোতে যাচ্ছে। আর নার্সিং হোম গুলো তাদের ঘুষের টাকা এঘাট ওঘাট হয়ে কোথায় যাচ্ছে আমডাঙ্গার মানুষকে একটু স্মরণ করতে বলছি, আমডাঙ্গার মানুষকে একটু স্মরণ করতে বলছি। আমরা ওদিকে রাজবেরিয়া থেকে মিরাটি রাস্তার দুধারে যারা এতদিন ধরে সংসার চালাচ্ছিলেন, তাদের সংসার চালাচ্ছিলেন ছোট একটা চায়ের দোকান, ছোট একটা মুদিখানার দোকান, ছোট্ট একটা সবজির দোকান, রাজবেরিয়া থেকে শুরু করে আর মিরাটি পর্যন্ত। আমরা বলতে চাইছি তাদের যে করুণ অবস্থা, তাদের সংসার চলছে না, তাদের কোনো পুনর্বাসন দেয়া হলো না, তাদের কোনো ব্যবস্থা দেয়া হলো না, তাদেরকে কোথায় তারা দোকান করবে তার ব্যবস্থা রাজ্য সরকার করতে পারলো না। আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে শুনতে হবে এই হকারদের যন্ত্রণার কথা, যারা ফুটপাত দখল করে এতদিন তারা ব্যবসা করেছে। আমরা জানি সরকারি জায়গা ছাড়তে হবে, কিন্তু তারা তো সরকারকে এতদিন ট্যাক্স দিয়ে এসেছে, তাদেরকে সরে যেতে হলো, তাদের সংসারটা চলছে না। তৃণমূলকেই তো উত্তর দিতে হবে। গ্রামীণ কর্মসংস্থান
100 দিনের কাজের যে কাজের টাকা, কাজটা কেন বন্ধ হয়ে গেল? তার উত্তর কি নওশাদ সিদ্দিকী দেবে, নাকি তার উত্তর আমাদের জুলফিকার দেবে, নাকি তার উত্তর আমাদের আইএসএফ এর নেতারা দেবে? আপনি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনটা আপনি কিভাবে করেছেন এই আমডাঙ্গার মানুষ দেখেছেন। বোমা, গুলি, পিস্তল, তারপরেও মানুষ যেখানে ভোট দিয়েছে, তারপরেও বিডিও অফিসে গিয়ে সেই সমস্ত ব্যালট বাক্সগুলো ভাঙা হয়েছে। ব্যালট বাক্স ভাঙার পরে 2 নম্বর ব্যালট সেখানে ঢোকানো হয়েছে, ঢুকিয়ে যারা জিতবে তাদের এখনো সার্টিফিকেট পর্যন্ত দেয়া হয়নি, ওখান থেকে মেরে ধরে পিস্তল দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েতটা দখল করে রেখেছেন, গরিব মানুষের 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। তার উত্তর কি নওশাদ সিদ্দিকী দেবে? তার উত্তর তো আপনাদেরকে দিতে হবে যারা পঞ্চায়েতটা চালাচ্ছেন। এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদটা চুরি হয়েছে। আমরা বলতে চাইছি, যারা এই আমডাঙ্গায় বোমাবাজি করেছে, যারা গুলি চালনা করেছে, যারা দোকান ঘর ভাঙচুর করেছে, যারা বাড়ি ভাঙচুর করেছে, আবাস যোজনার টাকা তাদেরকেই দেওয়া হয়েছে, তাদের পরিবারকেই দেওয়া হয়েছে। আর নওশাদ সিদ্দিকী বলতে চাইছে, যাদের ঘর নেই সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সেই আমডাঙ্গার বাসিন্দা, সে কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবে না? তার উত্তর তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আমরা বলতে চাইছি, 100 দিনের কাজের টাকা কেন দেয়া হলো না? মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেস মিটিং করেছে, বলছে বিজেপি জবাব দাও, বিজেপি জবাব দাও, টাকা কেন দেয়া হলো না? আর নওশাদ সিদ্দিকী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ কর্মসংস্থান চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল, চলুন একসাথে গিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করি। সুপ্রিম কোর্টের ধারে পাশে তৃণমূল কংগ্রেস যায় না, কারণ এই 100 দিনের কাজের টাকার হিসেব মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি। এই গ্রামের বুথের যারা সুপারভাইজার থেকে শুরু করে, গ্রামের পঞ্চায়েত মেম্বার থেকে, তৃণমূলের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, এই আমডাঙ্গার 100 দিনের কাজের টাকা আমডাঙ্গার ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গেছে। এর হিসাব নওশাদ সিদ্দিকী বুঝে নেবে। আমরা বলতে চাইছি, গরিব মানুষ আজকে হাহাকার করছে, বেকার যুবকের কাজ নেই, বেকার যুবক হাহাকার করছে। যারা ওবিসিটা পর্যন্ত ওবিসিটা বাতিল হয়ে গেল, ওবিসি যারা সার্টিফিকেট পেয়েছিলেন তারা বঞ্চিত হচ্ছে। নওশাদ সিদ্দিকী বলছে যে ওবিসি ফেরত দিতে হবে। সেই জন্যই আমরা ধর্মতলায় গিয়েছিলাম সেদিনকে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি 24 ঘন্টা আপনাদেরকে সময় দিচ্ছি, আমাদেরকে কোথাও বসার জায়গা করে দেওয়া হোক। আমরা একটু যারা আদিবাসী, যারা সংখ্যালঘু, যারা এসসি এসটি ওবিসি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা একটু কাঁদতে চাই কলকাতায় বসে। যে জায়গা দেয়া হবে না, আমরা বলতে চাইছি, আমরা একদিন দেখবো, আমরা দুদিন দেখবো। আমি আমডাঙ্গার মানুষের কাছে আবেদন করব, এই তৃণমূল আর নয়, কারণ এই তৃণমূল আমার বেকার যুবক, আমার ঘরের মেয়ে, তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে। নির্বাচনে একদল জিতবে, নির্বাচনে একদল জিতবে, নির্বাচনে একদল হারবে। কালিয়াগঞ্জে আপনারা কি দেখলেন? কালিয়াগঞ্জে আমরা কি দেখলাম? চুরির ভোট, লুটের ভোটে তৃণমূল জিতলো। তৃণমূল জিতে বিজয় মিছিল করছে। আমরা দেখলাম যে কালিয়াগঞ্জে নির্বাচন হলো, তৃণমূল জিতলো, লুটের ভোটে তৃণমূল জিতলো। সেখানে আমরা দেখলাম যে যখন তৃণমূল বিজয় মিছিল করছে, বিজয় মিছিলে বাজি পটকা ফাটানো হয়, বোমা ফাটানো হয়। এটা তৃণমূল কংগ্রেসের নতুন একটা আইডিয়া। আপনারা আমডাঙ্গার মানুষ ভালোভাবে জানবেন, আমরা জানবো যে বিজয় মিছিলে বোমাও ফাটানো হয়। দেখলাম তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জে বিজয় মিছিল করছে, তারা বোমাবাজি ফাটাতে যাচ্ছে। আর তামান্নার বাবার অপরাধ ছিল, তামান্নার বাবা সিপিএম করতো, কিন্তু সে জানতো না কোনটা সিপিএম, কোনটা তৃণমূল, কোনটা বিজেপি, তার সেই ধ্যান ধারণা আসেনি। সে দেখছে একদল মানুষ নাচতে নাচতে যাচ্ছে,
সবুজ আবির মাখতে মাখতে যাচ্ছে। মেয়েটা গিয়ে তার মা রান্না করছে, রাস্তার ধারে গিয়ে বিজয় মিছিল দেখতে গিয়েছিল, কিন্তু তৃণমূল টার্গেট করে রেখেছিল, তৃণমূলের হারমাত বাহিনী টার্গেট করে রেখেছিল। সেই 10 বছরের পরে পরে তামান্নাকে বোমা মারা হলো, তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তামান্নার মায়ের বুকের হাহাকার মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়ে মেটাতে পারবেন। আমরা এই আমডাঙ্গার মানুষ, আজকে যদি আমাদের এই আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রটা, এখানে যদি এমআরআই এর মেশিন বসতো, এক্স-রে মেশিন বসতো, এখানে যদি ডাক্তার থাকতো, এখানে যদি রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকতো, আমাদের বারাসাত কলকাতায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আরজি করের মতো জায়গায়, আমরা দেখেছি আরজি করে হসপিটালে আমার পরিবারের বাবা হসপিটালে বেডে শুয়ে আছে, আমার মা একা রাত্রি জেগে সেখানে পাহারা দিচ্ছে তার স্বামীর ট্রিটমেন্টের জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তার কারুর ছেলে, কারুর মেয়ে, কারুর সন্তান, কারুর বাবা হসপিটালে 2 তলায়, 3 তলায়, 7 তলায় পর্যন্ত রয়েছে। আর আমার ঘরের মায়েরা নিচে শুয়ে নিচে বসে থেকে পাহারা দিচ্ছে। সেখানকার ডাক্তারকে রেপ করা হলো। 36 ঘন্টা ডিউটির পর তার যখন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, অডিটোরিয়ামে যখন গিয়ে শুলো, তখন দেখলাম তাকে এই তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তৃণমূল কংগ্রেসের ডাক্তার, তৃণমূল কংগ্রেসের নার্সরা তাকে গিয়ে রেপ করলো। তার গায়ে 113টা কামড়ের দাগ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লোপাটের জন্য, সেখানে তথ্য লোপাট করার জন্য বিল্ডিংটা ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। তামান্নার মায়ের কান্না আমরা কেউ ভুলে যাইনি। 2007 সালের কথা মনে করুন, রিজওয়ানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। রিজওয়ানুর রহমানের আমরা দেখলাম দমদমের পাশে পাতিপুকুরে তার ডেড বডিটা পড়ে থাকতে। রিজওয়ানুর রহমানের অপরাধ কি ছিল? রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল যে অশোক টোডি তার মেয়েকে ভালোবাসার জন্য ভালোবেসেছিল, এটাই রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল।